তো আজকের আমরা শুরু করব ক্লাস 10-এর উপএকক বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণসমূহ। এর আগের চ্যাপ্টারগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন উপএকক আমরা আলোচনা করেছি। আজকের একটা নতুন উপএকক বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ কি, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের কোনো কোনো স্তরে তাপমাত্রা বেশি, কোনো কোনো স্তরে তাপমাত্রা কম, বা আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডলের স্তর আছে সেখানেও আমরা তাপের বৈচিত্র্যতা দেখতে পাই। তো এর কারণগুলো কি কি আমরা পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথমে আসি 1 নম্বর পয়েন্ট, অক্ষাংশ। অক্ষাংশকে আমি দুটো ভাগে বিভক্ত করে এখানে আলোচনা করব। যেমন 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ সূর্যরশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপরে যখন পড়ে তখন তার অ্যাঙ্গেল কীরকম থাকে, সেটা লম্বভাবে পড়ে না তির্যকভাবে পড়ে না অতি তির্যকভাবে পড়ে, সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ দিনের বেলা এবং রাত্রির বেলার টাইমের যে পার্থক্য তার জন্য তাপের তারতম্যের কারণ হতে পারে। তো চলো আজকের আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা, যে সূর্যরশ্মির পতন কোণটা কিভাবে আমাদের তাপের তারতম্যের কারণ হয়ে দাঁড়ায়। মনে করো আমি একটা পৃথিবীর ছবি আঁকলাম। এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি সাউথ মকরক্রান্তি রেখা। তো যখন আমি এখানে একটা সূর্য এঁকে নিলাম, এবং সূর্য নিরক্ষরেখার উপরে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আর কর্কটক্রান্তি মকরক্রান্তি, অর্থাৎ আমরা যত মেরু অঞ্চলের দিকে এগোবো তত সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে পড়তে থাকবে। তো প্রথমে দেখে নিই যে যেখানে লম্বভাবে পড়ছে সেখানটায় উত্তাপ বেশি, যেখানে তির্যকভাবে পড়ছে সেখানে উত্তাপ কম। কেন? তো যেখানে লম্বভাবে পড়ে সূর্যরশ্মি সেখানে কি হয়, যে সূর্যরশ্মি যখন আসে তখন কম বায়ুমণ্ডলের বায়ুর স্তর, কম বায়ুস্তরকে ভেদ করে এসে সরাসরি নিরক্ষরেখার উপরে পড়ছে। এটা 1 নম্বর। তাই উত্তাপটা বেশি হয়, যেহেতু কম বায়ুর উপাদান বা বায়ুমণ্ডলকে ভেদ করে আসছে। আর 2 নম্বর হচ্ছে যে যখন লম্বভাবে পড়ছে সূর্যের কিরণ, তখন সেই জায়গাটায় মানে যে জায়গায় পড়ছে সেই জায়গাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে পড়ছে না, অল্প জায়গার উপরে পড়ছে, যার জন্য টেম্পারেচারটা বেশি হচ্ছে। কিন্তু যদি তুমি তির্যকভাবে তোমরা দেখো, তাহলে তির্যকভাবে দেখলে কি হবে, যখন তির্যক সূর্যকিরণ পৌঁছাচ্ছে তখন অনেকটা বায়ুমণ্ডলকে ভেদ করে যাচ্ছে, যার জন্য টেম্পারেচার কমে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে যখন তির্যকভাবে যে স্থানে পড়ে সেই স্থানে কিন্তু সূর্যের কিরণটা ছড়িয়ে পড়ে, একটা জায়গায় কেন্দ্রীভূত হয় না। যখন ছড়িয়ে পড়ছে তখন সেই জায়গায় টেম্পারেচারটা অটোমেটিক কমে যায়। তো এই কারণে সূর্যরশ্মি পতন কোণের ডিফারেন্স হয়ে গেলে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে কোনো কোনো জায়গায় তাপমাত্রা বেড়ে যেতে পারে, আবার কোনো কোনো জায়গায় তাপমাত্রা কমে যেতে পারে। 2 নম্বর পয়েন্ট আসি, দিন এবং রাত্রির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ একমাত্র এই নিরক্ষীয় অঞ্চল যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এখানেই 12 ঘন্টা অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত সংঘটিত হয়। কিন্তু তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো, ক্লাস 9-এও পড়ে এসছো, যে সূর্যের যখন উত্তরায়ণ চলে, অর্থাৎ সূর্য যখন আপাত দৃষ্টিতে উত্তর দিকে হেলে উদিত হচ্ছে বলে মনে হয়, তখন যদি আমি সেরকম গেস করি বা আমি যদি উত্তরায়ণকে দেখাই, এখানটায় দেখো সূর্যরশ্মি এখানটা লম্বভাবে চলে এলো উত্তরায়ণে আপাত দৃষ্টিতে। হ্যাঁ, যখন উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার কাছে যখন সূর্য চলে এলো আপাত দৃষ্টিতে, কিন্তু বারবার এটা বলছি, সূর্যের মুভমেন্ট হচ্ছে না, এখানে পৃথিবীর মুভমেন্ট হচ্ছে। তো যখন কর্কটক্রান্তি রেখার উপরে চলে এলো, দেখো মকরক্রান্তি কিন্তু সূর্য থেকে অনেক দূরে হয়ে গেছে। তো তখন এই জায়গায় কিরণটা পড়ছে সরাসরি, তখন এই জায়গায় দিনের দৈর্ঘ্যটা বাড়ে, অর্থাৎ তখন হয়ে যায় 14 ঘন্টা দিন হয়ে যায়, 10 ঘন্টা রাত হয়ে যায়। আবার উল্টো দিকে, অর্থাৎ যখন এই যে আমি এই দিক থেকে যদি ধরি তখন মকরক্রান্তি অনেক দূরে, মকরক্রান্তিতে তখন উল্টোটা, মকরক্রান্তিতে তখন 14 ঘন্টা রাত, 10 ঘন্টা দিন। আবার যখন সূর্যের দক্ষিণায়ন হবে, অর্থাৎ সূর্য যখন দক্ষিণ দিকে হেলে উদিত হবে, তখন এর বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ মকরক্রান্তি অঞ্চলে তখন 14 ঘন্টা দিন 10 ঘন্টা রাত, এবং কর্কটক্রান্তি অঞ্চলে তখন 14 ঘন্টা রাত 10 ঘন্টা দিন। অর্থাৎ দেখো, দিন রাত্রির যদি হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ কোনো কোনো জায়গায় যদি 14 ঘন্টা দিন হয়, তার মানে সূর্যের কিরণটা সে বেশি সময় ধরে পাচ্ছে, অর্থাৎ সেই সময় সেই জায়গার তাপমাত্রা বেশি হবে। আর যখন
রাতের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তাহলে দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে, অর্থাৎ সূর্যরশ্মি দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় সূর্যরশ্মি কম পরিমাণ পাচ্ছে, ফলে সেই জায়গাটায় টেম্পারেচার কম হবে। এই হলো আমাদের দিন এবং রাত্রির হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তন। এবার আসি 2 নম্বরে, উচ্চতা। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, এখান থেকে কোশ্চেনও থাকবে, আমি বলে দেবো তোমাদের কী কী প্রশ্ন থাকতে পারে এই জায়গা থেকে। এই জন্য আমি এখানটা একদম ডিটেলসে শ্রেণীবিভাগ করেও দেখিয়ে দিয়েছি যে এই জায়গা থেকে কীরকমভাবে কোশ্চেন আসতে পারে। দেখো, উচ্চতা, তার মধ্যে ফার্স্ট পয়েন্টে আমি রেখেছি তাপের স্বাভাবিক হ্রাস হার। ইংরেজি থেকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এটা কি, ঘটনাটা কি হয় দেখো, এর চেয়ে মনে করো ভূপৃষ্ঠ, একটা বাড়িঘর করে দিলাম আমি এখানটায়, একটা গাছপালা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এটা একটা ভূপৃষ্ঠ। আর মনে করো এই পর্যন্ত রয়েছে আমাদের ফার্স্ট বায়ুমণ্ডলের স্তর, তোমরা এর আগের ক্লাসে পড়েছো, ধরো ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। তো ট্রোপোস্ফিয়ারের মধ্যেই কি ঘটনা ঘটছে দেখো, তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে তত তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, মাইনাস হতে থাকে, টেম্পারেচার কমতে থাকে। তো যখন টেম্পারেচার কমে যাচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে চিহ্নিত করলাম, যখন সেন্টিগ্রেডের টেম্পারেচার কমে যাচ্ছে তখন সেটা একটা নির্দিষ্ট হারে পরিলক্ষিত হয়। যেমন বলে দিই, 1000 মিটার উচ্চতা যদি বাড়ে তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হ্রাস পায়। এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন থাকে পরীক্ষায়। প্রতি 1000 মিটার উচ্চতার যদি হাইট বাড়ে বা উচ্চতা বাড়ে তাহলে টেম্পারেচার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যাবে। মানে এটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আজকে ভূপৃষ্ঠের এই জায়গার টেম্পারেচার মনে করো 30.4 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ, ঠিক আছে, ভূপৃষ্ঠের টেম্পারেচার। এবার আমি 1000 মিটার হাইটে উঠলাম, মনে করো এইটা হচ্ছে 1000 মিটার হাইট। এই হাইটে আমি যখন উঠলাম তাহলে এইখান থেকে এইখানে টেম্পারেচার কতটা কমবে বলেছিলাম, 6.4 কমে যাবে। তার মানে এইখানকার এই স্থানের টেম্পারেচার কত দাঁড়াবে, তাহলে টেম্পারেচার দাঁড়াবে 30.4 মাইনাস 6.4, হ্যাঁ কি না, মানে 6.4টা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো 30.4 আর 6.4 যদি বিয়োগ করে দিই, শূন্য হয়ে গেল, 6, 10, 2, তার মানে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাঁড়াবে 1000 মিটার হাইটে। আমি কিন্তু একটা উদাহরণ দিলাম, যে যদি ভূপৃষ্ঠের টেম্পারেচার 30.4 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 1000 মিটার হাইট বাড়লে, যেহেতু নর্মাল ল্যাপস রেটে বলা আছে 1000 মিটার হাইট বাড়লে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে যায়, তাই সেই জন্য আমরা দেখছি কি যে এখানে টেম্পারেচার 30.4 ছিল, সেইটা তার থেকে 6.4 মাইনাস করে দিলাম, দিলে কত দাঁড়াচ্ছে, 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাঁড়াচ্ছে। এইভাবে যত তুমি ওপরের দিকে উঠতে যাবে তত কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকবে। এখন যদি এখান থেকে যদি একটা কথা আমি বলে রাখি যে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে এরকম উচ্চতা বাড়লে টেম্পারেচার কমে যায় কেন, হ্যাঁ, এটা কিন্তু একটা নর্মাল প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়াটা একটু কঠিন। আমি খুব সহজে ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে বলবো যে ট্রোপোস্ফিয়ারে এই উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার কেন কমে যায়। এটা কিন্তু একটা কোশ্চেন আকারে আমি দিচ্ছি, এটা অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে এবং খাতাও সেটা লেখার চেষ্টা করবে। এখানে দেখো প্রশ্নটা আমি দিয়েছি, তোমরা অবশ্যই প্রশ্নটা খাতায় লিখে রাখবে এবং তার পয়েন্টগুলো আমি এখানে আমার মতো পয়েন্টগুলো দিয়েছি, তোমরাও ব্যাপারটা একটু বুঝে নাও, নিজেদের মতো সাজিয়ে নেবে, যেটা মনে রাখতে সুবিধা হবে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায় কেন, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, নর্মাল ল্যাপস রেট বা তাপের স্বাভাবিক হ্রাস হার, এটা ঘটছে কেন ট্রোপোস্ফিয়ারে। তো প্রথম পয়েন্টে আমরা আসি, দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি এর আগে আমরা আলোচনা করেছিলাম, বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন, বিভিন্ন পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম। তো এই বিকিরণ, পরিবহন, পরিচলন পদ্ধতিগুলো ভূপৃষ্ঠের সন্নিকটেই সংগঠিত হয় বা সৃষ্টি হয় বা মানে চলতে থাকে, কিন্তু যত তুমি উপরের দিকে উঠবে ততই কিন্তু এই বিকিরণ বা পরিবহন বা পরিচলন পদ্ধতিগুলো কার্যকরী থাকবে না, ফলে সেক্ষেত্রে ঊর্ধ্বস্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু কমে যাবে। 2 নম্বরে আমরা বলেছি এখানটায় উচ্চতা বাড়লো, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদান
কঠিন উপাদান, যাই উপাদানগুলো থাকুক সমস্ত উপাদানের পরিমাণ কিন্তু কমে যায়। সমস্ত উপাদানের পরিমাণ কমে গেলে তাহলে উষ্ণতাকে ধরে রাখার মতো অবস্থায় আর থাকে না, তখন সেটা শীতল হতে শুরু করে। 3 নম্বর, উচ্চতা বাড়লে চাপ কমে যায়। বাতাসে যখন চাপ কমে যায় তখন বাতাস পাতলা এবং স্বচ্ছ হয়ে যায়, আর স্বচ্ছ বাতাস বা পাতলা বাতাস খুব দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। ঠিক আছে, তোমাদের 3 নম্বরে যদি প্রশ্ন আছে তোমার পরপর 3টে পয়েন্টও লিখতে পারবে। আমি আরেকটা পয়েন্ট এক্সট্রা করে আলোচনা করেছি, যদি কোনো কারণে তোমাদের 3 নম্বরে আলোচনা করছি তোমরা 3 নম্বরে লিখলে 3টে পয়েন্ট, কিন্তু নিজের একটু যদি কোনো কারণে একটা ভুল হলো তাহলে একটা এক্সট্রা পয়েন্ট এখানে যোগ করে রাখতে পারো। যেমন ধরো উষ্ণ বায়ু হালকা হলো আয়তনে প্রসারিত দিলে উপরের দিকে উঠে গেল, যত তারা উপরের দিকে উঠতে শুরু করবে উষ্ণ বায়ু ততই কিন্তু তাদের চাপ কমে যেতে থাকবে, আর চাপ কমে যাওয়া মানে তারা আস্তে আস্তে শীতল হয়ে পড়বে। এই জন্য আমি 4টি পয়েন্ট এখানে আলোচনা করেছি। দেখো নর্মাল ল্যাপস রেট কেন সংঘটিত হচ্ছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে তাপমাত্রা কেন কমে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু খুব সহজ প্রশ্নটা, কিন্তু তার কারণগুলো তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। তো আমরা এবার নেক্সট আলোচনায় চলে আসি। আমাদের বৈপরীত্য উত্তাপ আলোচনা করছিলাম, যেহেতু আমাদের 1 নম্বরটা হয়ে গেল, তাপের স্বাভাবিক হ্রাস হারটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর পয়েন্টে আসছি, যে বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপকে আরেকটা নামে চিহ্নিত করা হয়, অবশ্যই নামটা মনে রাখতে হবে, কারণ অল্টারনেটিভ নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, তখন কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। সেটা হচ্ছে তাপের উৎক্রম। এই তাপের উৎক্রম একেই কিন্তু আমরা বৈপরীত্য উত্তাপ বলি। যাই হোক, আজকে আমি এটা খুব ডিটেলসে বলছি, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক সময় একটা সমস্যা তৈরি হয় এবং ক্লিয়ার কনসেপ্ট পায় না। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝাতে। তাহলে বৈপরীত্য উত্তাপ বা তাপের উৎক্রম এটাকে 2টো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে উষ্ণতার বৈপরীত্য, এটার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূপৃষ্ঠীয় উষ্ণতার বৈপরীত্য। এই বিষয়টা দেখো, আমি এই বিষয়টা একটু ছবি এঁকে দেখাই ওপরে। এখানে দেখো আমি তাপের বৈপরীত্যের 2টো ভাগই এখানে একটা ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়েছি। প্রথমে আসি বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে উষ্ণতার বৈপরীত্য। কি হয়, সাধারণত আমরা জানি যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে টেম্পারেচার কমে যায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আছে বা স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর আছে, সেইখানে আমাদের যদি উচ্চতা বাড়ে টেম্পারেচার বাড়তে শুরু করে। তার মানে বায়ুমণ্ডলের মধ্যে কোনো একটি স্তরে টেম্পারেচার কমছে উচ্চতা বাড়লে, আবার কোনো একটি স্তরে উচ্চতা বাড়লে টেম্পারেচার বাড়ছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা প্রথমেই পড়ে এসেছি নর্মাল ল্যাপস রেট বা তাপের স্বাভাবিক হ্রাস হার হিসাবে, যে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায়। এই জন্য আমি এখানে মাইনাস দিয়ে দেখি, যে উচ্চতা বাড়ছে মাইনাস, এটা প্লাসটা আমি পরে বলছি কেন প্লাস দিয়েছি। তো প্রথমে উচ্চতা বাড়লো মাইনাস দিয়েছি, তার মানে টেম্পারেচার স্বাভাবিকভাবে কমছে নর্মালে। কিন্তু যখন ওজোন স্ফিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে তখন দেখো প্লাস চিহ্ন, অর্থাৎ সেখানে টেম্পারেচার বাড়ছে। অর্থাৎ এই ওজোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকেই বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে উষ্ণতার বৈপরীত্য বলা হয়। এখন যে বিষয়টা আমি প্রথমেই বলে দিই, যে বৈপরীত্য শব্দটা কি। বৈপরীত্য মানে বিপরীত অবস্থা, অর্থাৎ আমরা যে স্বাভাবিক অবস্থাটা পড়ছি তার যদি বিপরীত অবস্থা হয়। কীরকম? স্বাভাবিক অবস্থা মানে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লো, তাপমাত্রা কমলো একটা নির্দিষ্ট হারে, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে গেল, এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। কিন্তু এর যদি বিপরীত পরিস্থিতি ঘটে বা বিপরীত অবস্থা যদি ঘটে, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার না কমে গিয়ে বাড়তে শুরু করলো, সেক্ষেত্রে আমরা তাকে বৈপরীত্য বলে চিহ্নিত করি। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেখানটায় স্বাভাবিক পরিস্থিতি আছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে একটা স্বাভাবিক পরিস্থিতি, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যাচ্ছে, এটা একটা স্বাভাবিক পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো জায়গায় কোনো কারণে টেম্পারেচার না কমে গিয়ে যদি বেড়ে যায়, তাহলে সেটাকেই প্রকৃতভাবে তাপের বৈপরীত্য বলা হবে। এই জন্য আমি 2 নম্বর পয়েন্টটাকে বেশি ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে বলেছিলাম আগে, যে ভূপৃষ্ঠীয় উষ্ণতার বৈপরীত্যটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে অরিজিনালি তাপের বৈপরীত্য কিভাবে ঘটে সেইটাই ব্যাখ্যা করবে এখানটায়। কারণ ট্রোপোস্ফিয়ারের স্বাভাবিক পরিস্থিতিটা কি, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে, কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটা মানেই তো বৈপরীত্য। তা কীভাবে হচ্ছে এখানটা, মানে এখানে একটা পার্বত্য অঞ্চল এঁকেছি। পার্বত্য অঞ্চলে দেখো দিনের বেলায় তো পর্বতের শিখর দেশও উত্তাপ পাবে, আবার পর্বতের উপত্যকাও উত্তাপ পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আস্তে আস্তে সূর্য অস্তের দিকে যাচ্ছে তখন উভয়ে তাপ বিকিরণ করতে শুরু করে দেয়।
তো পর্বতের উপরের যেহেতু আমরা আগেই আলোচনা করেছি যে উপাদানের পরিমাণ অনেক কম, ফলে বায়ু অনেকটা স্বচ্ছ পাতলা, ফলে এই উপরের বায়ুমণ্ডল খুব দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। তখনও পর্যন্ত উপত্যকার বায়ু কিন্তু উষ্ণ থাকে, তার কারণ এখানে উপাদানের আধিক্য বেশি, উচ্চতা কম। তো তখন কি হয়, যেহেতু পর্বতের শিখর দেশ অলরেডি তাপ বিকিরণ করে অতি শীতল হয়ে পড়েছে, তখন সেই বাতাস এখানে আর থাকতে না পেরে তখন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। আমি এখানে দেখিয়েছি, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, নিচের দিকে নামতে শুরু করছে। তো নিচের দিকে নেমে এসে তারা এই নিচের উপত্যকার এই জায়গাটাকে দখল করে নেয়। দখল করে নিলে উষ্ণ বাতাস কি হবে, উপত্যকাতে উষ্ণ বাতাস ছিল, সেই উষ্ণ বাতাস হালকা, তারা শীতল বাতাসের উপরে উঠে আসে। দেখো এখানে একটা লেয়ার করে দিয়েছি যে উষ্ণ বাতাসটা উপরে চলে এসছে, যেহেতু হালকা বলে। আর নিচে শীতল বাতাস জায়গাটা দখল করলো এবং সেখানে অবশ্যই ঘন কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ সৃষ্টি করে। কিন্তু তখনও পর্যন্ত উপরেতে অর্থাৎ সেই শীতল বাতাসের উপরের অংশে বা পর্বতের উপরের দিকটায় উষ্ণ বাতাস থেকে যাচ্ছে। তো সামান্য দেখো বেশ বিষয়টা, এইখানটা যদি আমি একটা ড্র করে দেখাই, যেখানে কি হচ্ছে, নিচের তাপমাত্রাটা কম, উপরের তাপমাত্রাটা বেশি ট্রপোস্ফিয়ারেই। এই জন্য দেখো উচ্চতা বাড়লো, তাপমাত্রা বেড়ে গেল, কিন্তু এটা হওয়া উচিত ছিল মাইনাস, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে প্লাস হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে তাপের বৈপরীত্য বা ইনভার্সন অফ টেম্পারেচার। এতে কি হয়, একটা সুবিধা আছে, পার্বত্য অঞ্চলে যেসব জায়গায় পর্বতের শিখর দেশে বরফাবৃত থাকে বা খুব ঠান্ডা থাকে, দেখবে ম্যাক্সিমাম লোক এই ওয়েদারটার জন্য তারা নিচে এসে উপত্যকায় এসে বসবাস করে। কিন্তু যদি তাপের বৈপরীত্য ঘটে, তাহলে সেক্ষেত্রে দেখবে যারা উপরে বসবাস করছে তারা বেশ কিন্তু আরামদায়ক। যেমন কুলু উপত্যকায় এরকম একটি দৃশ্য আমরা দেখতে পাই, উদাহরণ হিসেবেও বলতে পারি যে হিমাচল প্রদেশের কুলু মানালি যেসব জায়গাগুলো রয়েছে, সেখানটা কিন্তু পর্বতের এই উপত্যকার তুলনায় উপরের দিকটায় খুব আরামদায়ক বসবাসের জন্য, তার কারণ উপরের দিকটায় উষ্ণতা একটু বেশি থাকে। নেক্সট পয়েন্টে আমরা আসবো। 3 নম্বর পয়েন্ট দেখো, স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ এবং জলভাগের বন্টনকে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি। দেখো বাড়ি ঘর গাছপালা, তাহলে এটা স্থলভাগ, এটা জলভাগ। একই ছবি, এটা দিনের বেলা, এটা রাতের বেলা, এই যে সূর্য এবং চাঁদ, একই ছবি, স্থলভাগ এবং জলভাগ। দিনের বেলা কি হয়, সূর্যের কিরণ তো স্থলভাগেও পড়ছে জলভাগেও পড়ছে, উভয় তাপ শোষণ করছে, কিন্তু জলভাগের তুলনায় স্থলভাগ খুব দ্রুত তাপ শোষণ করে নেয়, তার জন্য দ্রুত গরম হয়ে যায়। গরম হয়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তখন সেই জায়গাটায় একটা নিম্নচাপ কোষ তৈরি হয়। কিন্তু তখনও পর্যন্ত জল ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, অর্থাৎ তখনও পর্যন্ত এই জায়গায় উচ্চচাপ বিরাজ করে। তো তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কী হবে, উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে ছুটে যাবে। দেখো সেইভাবে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে বাতাস ছুটে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমুদ্রবায়ু, যেহেতু সমুদ্রের ওপর থেকে বাতাসটা ছুটছে বলে। রাত্রেবেলা কী হয়, যে আগে উত্তপ্ত হচ্ছে সে দ্রুত বিকিরিত করে ঠান্ডা হয়ে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে স্থলভাগ আগে উত্তপ্ত হয়েছিল এবং দ্রুত তাপ বিকিরিত করে, আমি ওই জন্য একটু লম্বা করে অ্যারো চিহ্ন করে দেখিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সে তাপ বিকিরিত করছে, তার জন্য সে উচ্চচাপে পরিণত হয়ে যাচ্ছে। আর জলভাগ তো খুব কম পরিমাণ তাপ বিকিরিত করছে, কারণ সে উত্তপ্ত হতে তার অনেক টাইম লেগেছে, তাই সেখানে এখনও পর্যন্ত নিম্নচাপ বিরাজ করছে। ফলে স্বাভাবিকভাবে স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে ছুটে যাবে, তখন সেটাকে আমরা স্থলবায়ু বলবো। তো এই যে ডায়াগ্রামটা করলাম, একদিকে সমুদ্রবায়ু একদিকে স্থলবায়ু, এই পুরোটাকেই বলা হচ্ছে সামুদ্রিক জলবায়ু। এই সামুদ্রিক জলবায়ু কিন্তু খুব মনোরম, অর্থাৎ এখানকার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয় না এবং খুব আরামদায়ক থাকে। কিন্তু যখনই তুমি সামুদ্রিক জলবায়ু থেকে দূরে সরে যাবে, আমি আলোচনা দিয়ে দেখিয়েছি যে দূরে সরে যাবে, অর্থাৎ দেশের অভ্যন্তরের দিকে যখন প্রবেশ করবে, যেখানে জলভাগের সান্নিধ্য কম আছে, সেখানে কিন্তু টেম্পারেচার বাড়তে শুরু করে, তখন সেই জলবায়ুকে আমরা বলি চরম ভাবাপন্ন জলবায়ু। অর্থাৎ স্থলভাগ এবং জলভাগের বন্টনের উপর নির্ভর করছে সেখানকার জলবায়ুটি সামুদ্রিক জলবায়ু হবে না সমভাবাপন্ন জলবায়ু হবে না চরম ভাবাপন্ন জলবায়ু হবে। নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টে আসবো। 4 নম্বরে দেখো বায়ু প্রবাহ। আমি এখানে ভারতবর্ষের মানচিত্র এঁকে শুধু মৌসুমী বায়ুর বায়ু প্রবাহের ব্যাপারটা এখানে আলোচনা করেছি। দেখো জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্রের ওপর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতবর্ষে প্রবেশ করছে। যখন ভারতবর্ষে প্রবেশ করছে,
জলীয়বাষ্পূর্ণ শীতল বাতাস, সমুদ্রবায়ু এক কথা বলা যেতে পারে, তারা যখন ভারতবর্ষে প্রবেশ করে, ভারতবর্ষের উপকূল অঞ্চল, সমুদ্র তীরবর্তী উপকূল অঞ্চলে যা তাপমাত্রা থাকে, তাই মনোরম সামুদ্রিক বাতাসের দরুন সেই তাপমাত্রা কমতে থাকে। এটা কিন্তু ভারতবর্ষের উপকূলের তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে বা কমাতে মৌসুমী বায়ুর কিন্তু বিরাট বড় একটা প্রভাব রয়েছে। আবার দেখো শীতকালে, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসের দিকে যখন উত্তর পূর্ব দিক থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ফেরত আসে, কিংবা আমাদের সাইবেরিয়া শীতল বাতাস যখন সাইবেরিয়া থেকে যখন শীতল বাতাস ছুটে আসে, সেই বাতাস অতিরিক্ত ঠান্ডা থাকার জন্য, যদিও পুরোটাই আমাদের ভারতবর্ষে ঢুকতে পারে না হিমাচল প্রদেশ এই হিমালয় পর্বত থাকার জন্য, তবুও আমাদের ভারতবর্ষে কিছুটা তাপমাত্রা সে কমায়। আর যদি ঢুকতো ভারতবর্ষে হিমালয় পর্বত যদি না থাকতো, তাহলে টেম্পারেচার আরও কমে যেত। তো এই 4টে পয়েন্ট আমরা আলোচনা করলাম। আরও কিছু কিছু পয়েন্ট আছে, আমি লিখে দিচ্ছি পয়েন্টগুলো। আরেকটি পয়েন্ট দেখো, সমুদ্র স্রোত। অর্থাৎ সমুদ্র স্রোত দুই প্রকার আমরা জানি, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। যদি কোনো উপকূলের পাশ থেকে যদি উষ্ণ স্রোত প্রভাবিত হয়, তাহলে উপকূলের টেম্পারেচার বেশি হবে। যদি শীতল স্রোত প্রভাবিত হয়, তাহলে টেম্পারেচার কমে যাবে। তেমনভাবে ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, নগরায়ন ও শিল্পায়ন, এরকমভাবে 9খানা পয়েন্টের ভিত্তিতে আমরা এই প্রশ্নটা আলোচনা করলাম। কিন্তু পরীক্ষার সময় এটা 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসবে। অর্থাৎ প্রশ্নটা একবার লিখে আমি বলে দিচ্ছি, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণসমূহ কী কী আলোচনা করো। 5 নম্বরে 5টা পয়েন্ট দিয়ে আলোচনা করবে। এছাড়া এই পয়েন্টগুলো দেখা যায় বা এই পয়েন্টগুলোর জন্য তাপের তারতম্যের কারণ হতে পারে, সেগুলো ব্যাখ্যা করে দিতে পারো লাস্টে। আরেকটি অবশ্যই লিখে রাখবে, তাপের বৈপরীত্য বলতে কি বোঝো, এটা 2 নম্বরের একটা প্রশ্ন রেডি করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।